হ্যাঁ, আর্থিক বিবরণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর সাধারণত শুধু সাধারণ যে আর্থিক বিবরণী এবং যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর মূল পার্থক্য গড়ে দেয় মূলত এই সংরক্ষিত আয় বিবরণী, ঠিক আছে? এই অংশটুকু আমার মূল পার্থক্য গড়ে দেয় এবং অন্যথায় কিন্তু আমাদের প্রায় 90% কী রয়েছে, আমাদের প্রথম পত্রের যে আর্থিক বিবরণী এবং দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী, এই দুটার ভিতরে 90% মিল রয়েছে, পার্থক্য করে দেয় সংরক্ষিত আয় বিবরণী। এখন কথা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী বিষয়টা কি? সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে যে প্রতি বছর যে মুনাফা হয়ে থাকে, নিট মুনাফা হয়ে থাকে, নিট মুনাফার একটা অংশ আমরা কী করে থাকি, সংরক্ষিত আয় বিবরণীতে জমা করি, ঠিক আছে? এবং এই সংরক্ষিত আয় বিবরণীতে কোন অংশটুকু জমা করি, যে শেয়ার হোল্ডারদের দাবি মিটিয়ে বা প্রতিষ্ঠানের যে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিয়ে প্রতিষ্ঠানের আয়কর মিটিয়ে তারপর বিভিন্ন তহবিলে স্থানান্তর করে যে অংশটুকু থেকে যায়, ওটা আমরা সংরক্ষিত তহবিলে কী করে রেখে দিই। এটা ভবিষ্যতের জন্য আমরা কী করে রেখে দিই, যাতে করে কোম্পানি কোনো ক্ষতিগ্রস্ত হলে অথবা কোম্পানি কোনো ক্ষতির মুখোমুখি হলে যাতে সে আপৎকালীন সময়টাকে কী করতে পারে, মোকাবেলা করতে পারে। তাহলে সংরক্ষিত আয় বিবরণীতে দেখো কী আছে, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি, এর সাথে যোগ হবে নিট মুনাফা, যোগ হবে অবণ্টিত মুনাফার অবলোপন বা দাবিহীন লভ্যাংশের অবলোপন বা অদাবিকৃত লভ্যাংশের অবলোপন, যোগ হবে আয়কর সঞ্চিতি যদি আয়করের চেয়ে বড় হয় আয়কর সঞ্চিতি, এরপর যদি আয়কর ফেরত থাকে এটাও কী হবে, যোগ হবে। এ থেকে আমরা বাদ দেবো কি, বাদ আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে, সকল প্রকার লভ্যাংশ প্রদান মাইনাস হবে, বিভিন্ন প্রকার তহবিল স্থানান্তর মাইনাস হবে, বিভিন্ন প্রকার তহবিল সৃষ্টি কী হবে, মাইনাস হবে, আর সংরক্ষিত আয় সমাপনী জেরও কী হবে, মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এই অংশগুলো আমরা কী করবো, প্লাস মাইনাস করবো। আমরা যদি সংক্ষেপে মনে রাখি যে সংরক্ষিতের প্রারম্ভিক জের এটা দিয়ে শুরু হবে, এর সাথে যোগ হবে তোমার কি দাবিহীন লভ্যাংশের অবলোপন বা অবণ্টিত মুনাফার অবলোপন, চলতি বছরের নিট মুনাফা, আয়কর ফেরত, আর আয়কর থেকে যদি আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে সেটাও কী হবে, যোগ হবে। আর তিনটা বিষয় কী হবে, তিনটা হিসাব এখানে মাইনাস হবে, সেটা হচ্ছে সকল প্রকার লভ্যাংশ প্রদান মাইনাস হবে, প্রস্তাবিত লভ্যাংশ, তারপর হচ্ছে কি তোমার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এগুলো কী হবে, মাইনাস হবে, সকল প্রকার লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, এগুলো মাইনাস হবে। এরপর হচ্ছে তোমার কি আয়কর থেকে আয়কর সঞ্চিতি, নর্মালি আয়কর থেকে আয়কর সঞ্চিতি মাইনাস হবে, আর বিভিন্ন প্রকার তহবিল সৃষ্টি ও তহবিলে স্থানান্তর এখান থেকে কীভাবে মাইনাস হবে। এবং তহবিল সৃষ্টি বলতে আমরা কী বুঝতে পারি, যে নিট মুনাফার এত টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে কর্মচারী কল্যাণ তহবিল সৃষ্টি করো, এরকম যদি থাকে তাহলে এটা কী হবে, এখান থেকে মাইনাস হবে এটা। এরপর আমরা দেখি এটা এবং এই প্লাস মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সংরক্ষিত সমাপনী জের। এরপরের যে অংশটুকু সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এটা অনেক সময় কোশ্চেনে চেয়ে থাকে মালিকানা সত্ত্বের বিবরণী তৈরি করো, তাহলে সেক্ষেত্রে আমার কি এই অপশনগুলো থাকে, এই অপশনগুলো রেওয়া মিলের ভিতর দেওয়া থাকে, যেমন শেয়ার মূলধন, সংরক্ষিত আয়ের জের থাকে, সাধারণ সঞ্চিতি থাকে, বিবিধ তহবিল যদি থাকলো, ঠিক আছে, যেমন প্রতিপূরক তহবিল এবং নানা ধরনের তহবিল থাকতে পারে। তাহলে এইগুলো আমরা কী করবো, ব্যালেন্স বিডি লিখে রেওয়া মিলের যে ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্সগুলো দিয়ে আমরা কী করবো, শুরু করবো। এবং এই টোটাল যোগফলটা কোথায় চলে যাবে, মূলধনে চলে যাবে, এই মোট যোগফলটা মূলধনে চলে যাবে। এবং এর সাথে নিট মুনাফা কী হবে, যোগ হবে, নিট মুনাফা যোগ হবে, ঠিক আছে? এটা অথবা আরেকটা কাজ করতে পারি, নিট মুনাফা যোগ না করে আমরা এখানে যে কাজটা করতে পারি, হ্যাঁ নিট মুনাফা যোগ হবে, কারণ সংরক্ষিত আয় কিন্তু এখানে দেওয়া আছে। এখন নিট মুনাফা কোথায় কোথায় যাবে, নিট মুনাফার সাথে সম্পর্ক হচ্ছে সংরক্ষিত আয়ের সম্পর্ক, এটা নিট মুনাফাটা সংরক্ষিত আয়তে যোগ হবে, আর এটা কোথায় চলে যাবে, তোমার সংরক্ষিত আয়তে যোগ হবে এবং মোট মূলধনে এটা কী হবে, যোগ হবে, চলে যাবে। এটা সঞ্চিত তহবিল স্থানান্তর, এটা একটু মিস্টেক হয়েছে, এটা এখানে আসবে না, সঞ্চিত তহবিল স্থানান্তর, সঞ্চিত তহবিল স্থানান্তর কী হবে তোমার, এটা সাধারণ সঞ্চিতিতে কী হবে, প্লাস হবে, আর সংরক্ষিত আয়তে কী হবে, সংরক্ষিত আয় থেকে এটা কী হবে, মাইনাস হবে, আর সাধারণ সঞ্চিত তহবিলে কী হবে, প্লাস হবে, সাধারণ সঞ্চিত তহবিলে প্লাস হবে। লভ্যাংশ প্রদান, আমরা যদি লভ্যাংশ প্রদান করে থাকি তাহলে এটা অবণ্টিত মুনাফা থেকে মাইনাস হবে, ঠিক আছে, অবণ্টিত মুনাফায় মাইনাস হবে, অবণ্টিত মুনাফা সংরক্ষিত আয়তে মাইনাস হবে। এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা সরে এখানে চলে গেছে, এটা মূলত সংরক্ষিত আয়তে বা অবণ্টিত মুনাফাতে চলে আসবে। আয়কর যদি থাকে এটা কী হবে, সংরক্ষিত আয়তে কী হবে, মাইনাস হবে, এবং মোট মূলধনও মাইনাস হবে। এবং সবগুলোকে প্লাস মাইনাস করলে আমরা যেটা পাবো, সবগুলোকে প্লাস মাইনাস করলে আমরা পাবো হলো নিট মালিকানা সত্ত্ব বিবরণী। এই মালিকানা সত্ত্বের ব্যালেন্সটা আমরা সরাসরি চাইলে আর্থিক বিবরণীতে লিখে দিতে পারি, কিন্তু সাধারণত এটা আলাদা চাই অনেক সময়। এরপর দেখি আমরা আর্থিক অবস্থার বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা জানি যে সম্পদে কী কী রয়েছে, চলতি সম্পদ, নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, দেনাদার, বিক্রয় ক্ষতি ন্যায্যের, পুস্তক ঋণ পাওনা, এগুলো সবই তোমার কি প্রাপ্য হিসাব, দেনাদার, বিক্রয় ক্ষতি ন্যায্যের, পুস্তক ঋণ পাওনা, এগুলো সবই তোমার চলতি সম্পদের নাম। প্রাপ্য বিল, প্রাপ্য নোট, অগ্রিম খরচ,
অনাদায়ী বা প্রাপ্য আয়, বকেয়া আয়, বিনিয়োগের বকেয়া সুদ, সমাপনী মজুদ পণ্য, অবিকৃত পণ্যের ব্যয়, অব্যবহৃত মনিহারি, অফিস সরবরাহ মজুদ, ভ্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স, এগুলো হচ্ছে চলতি সম্পদ। আর চালানি পণ্যের মজুদ, এগুলো হচ্ছে তোমার কি চলতি সম্পদ। এবার দীর্ঘমেয়াদী সম্পদে কী আছে? বিনিয়োগ, সঞ্চয়পত্র, ঋণপত্র, লগ্নিপত্র, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। স্থায়ী সম্পদে কী আছে? সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, ফ্রাঞ্চাইজিং, কারিগরি জ্ঞান, ভূমি ও দালান কোঠা, আসবাবপত্র, ইজারা সম্পদ, ট্রেডমার্ক, প্যাটেন্ট, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এগুলো হচ্ছে তোমার স্থায়ী সম্পদ। এরপর আমরা দেখতে পাচ্ছি অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় কী? যেগুলো সরাসরি সম্পদ না, কিন্তু আমরা সম্পদ হিসাবে কী করি, ধার্য করে এটাকে কী করে থাকি, প্রতি বছর অবলোপন করে থাকি। এই জাতীয় খরচগুলো হচ্ছে তোমার কি অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। যেমন বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, ব্যবসা স্থানান্তর খরচ, শেয়ার অবহার, অবলেখকের কমিশন, ব্যবসা গঠন খরচ, ব্যবসা নিবন্ধন ফি ইত্যাদি। এগুলো হচ্ছে অথবা শেয়ার অভার, শেয়ার বাট্টাও থাকতে পারে, অবলেখকের কমিশন, দায় গ্রাহকের কমিশন থাকতে পারে, ব্যবসা নিবন্ধন ফি, এগুলো হচ্ছে কি তোমার অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। তাহলে আমাদের সম্পদের 4টা পার্ট পেলাম। কী কী পেলাম? চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, আর হচ্ছে অলিক সম্পদ। এই সম্পদগুলোকে যোগ করলে আমার মোট সম্পদ পাওয়া যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আর্থিক অবস্থার বিবরণীর শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। এখানে দেখো আমরা একটু করতে পারি এটা এভাবে, অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা ধরে 10,000 শেয়ার, এটা আমরা লিখে দিতে পারি এখানে। এবং এই যে অনুমোদিত মূলধন বিষয়টা কি? অনুমোদিত মূলধন হচ্ছে যে মূলধন নিয়ে কোম্পানি ব্যবসা শুরু করেছিল এবং যে মূলধনের বিপরীতে নিবন্ধক কোম্পানিকে কী দিয়েছিল? নিবন্ধন দিয়েছিল। সেই মূলধনটি হচ্ছে কি অনুমোদিত মূলধন। মানে কোম্পানির কত টাকা মূলধন নিয়ে কোম্পানি ব্যবসা করবে, যে তার যে অনুমোদন, সেটা নিবন্ধন কর্তৃক অনুমোদন, সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। এবং এটা কিন্তু মূলত অঙ্কে কোনো ইফেক্ট ফেলে না, এটা জাস্ট ফর্মালিটিস মেনটেনের জন্য আমরা দিয়ে থাকি। আমরা এটা থার্ড কলমে যে লিখে ব্যালেন্স টেনে দেবো। এরপর হচ্ছে তোমার কি সঞ্চিতি উদ্ধৃত থাকবে শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত সমপরিজের ইত্যাদি। দীর্ঘমেয়াদী দায়িত্বে কী রয়েছে? ব্যাংক ঋণ, বন্ধক ঋণ, ঋণপত্র, চলতি দায় আমরা দেখছি পাওনাদার, প্রতি হিসাব, ক্রয় ক্ষতি ন্যায্যের, এগুলো পাওনাদার অনেকগুলো নাম। দেনা, তারপর হচ্ছে তোমার কি প্রদেয় বিল, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, অগ্রিম আয়, অনুপার্জিত সেবায়, ঋণের বকেয়া সুদ, ভ্যাট চলতি হিসাবে, ক্রেডিট ব্যালেন্স, দরিদ্র তহবিল, কল্যাণ তহবিল, উল্কৃত ধন দৌলত, অবন্টিত মুনাফা, লভ্যাংশ সমাধানকরণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড। তাহলে আমরা এইগুলো করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার কি মোট শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। তারপর আমরা একটু রিভিউ করি যে এখানে পার্ট কয়টি? 4টে পার্ট। অনুমোদিত মূলধন লিখলাম, তারপর ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন, এটা লিখবো আমরা। এরপর সঞ্চিত উদ্ধৃত, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, এই 4টা পার্টে আমরা এটা করে ফেলবো। এই ছিল আমাদের আর্থিক বিবরণীর পার্টগুলো। তো সবাই যদি কোনো সমস্যা থাকে আমাকে নক দিবে। আর সবাইকে অনুরোধ জানাবো যে আমার পেজ স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্ট, এটা ফেসবুক পেজ, এবং অথবা ইউটিউব চ্যানেল, একই চ্যানেল, একই নাম, স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং, এই চ্যানেলে তোমরা কী করতে পারো? এটি সাবস্ক্রাইব করতে পারো। আর হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 06827444638। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।